তোমাকে আইসিটি চ্যাপ্টার 1 এর 3 নাম্বার পর্বে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইসিটি চ্যাপ্টার 1 এর একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশিবার আসে আর কি। তো শুরুতে জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার ও মেশিনগুলোকে মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সমস্যার সমাধান করতে পারে। যেমন ধরো যে মানুষের বুদ্ধিমত্তা কি, যে মানুষ নিজে নিজে শিখতে পারে, চিন্তা করতে পারে এবং তার সামনে যদি কোনো প্রবলেম চলে আসে সে নিজে নিজে সেটার সমাধান করতে পারে। এই তো তো কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটা সফটওয়্যার বা কম্পিউটার বা মেশিন যে মানুষের মতো নিজে নিজে শিখতে পারবে, চিন্তা করতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। সহজভাবে বললে এটি এমন একটি বুদ্ধিমান সফটওয়্যার বা রোবট যা মানুষের মতো কাজ করতে পারে, যেমন ভাষা বোঝা, সিদ্ধান্ত নেওয়া, ছবি চিনতে পারা, এমনকি গেম খেলা। উদাহরণ, তোমার ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল সার্চ, ইউটিউব, গুগল ম্যাপ, চ্যাট জিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা সৃষ্টিকারী। শুরুতে আসবে অ্যালান টিউরিং এর কথা, যার জন্ম 23 জুন 1912 এবং মৃত্যু 7 জুন 1954 সাল। বিশেষত্ব, অ্যালান টিউরিং কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। তার অবদান, তিনি টিউরিং টেস্ট তৈরি করেন। এখন তোমার প্রশ্ন হতে পারে যে টিউরিং টেস্ট কি? টিউরিং টেস্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষা করার একটা উপায়। মনে করো তুমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছো, তো সেইটা কতটুকু ইন্টেলিজেন্স তুমি সেটা কেমনে বুঝবা? সেটা বুঝবা হচ্ছে টিউরিং টেস্টের মাধ্যমে। যদি তোমার তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিউরিং টেস্টে পাস করে, তাহলে তুমি বুঝবা যে তোমার বানানো কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসলেই ইন্টেলিজেন্স বা বুদ্ধিমান। তিনি টিউরিং টেস্ট তৈরি করেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা মূল্যায়নের একটি উপায়। উদাহরণ, টিউরিং টেস্ট বর্তমানে এআই এর মানব সমরূপ চিন্তার ক্ষমতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। জন ম্যাকার্থি আরেকজন বিশেষ লোক। তার জন্ম 4 সেপ্টেম্বর 1927, মৃত্যু 24 অক্টোবর 2011 সাল। তার বিশেষত্ব কি? তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রথম ব্যবহার করেন 1955 সালে এবং এআই প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। এগুলো এমসিকিউতে আসে। আমি ধরে নিতেছি যে তুমি যখন ভিডিওটা দেখছো তোমার সামনে খাতা কলম আছে, তুমি নোট করে নিচ্ছ। যদি নোট করে না নাও, পরীক্ষার আগে আবার এসে ভিডিও দেখবা, তখন তোমার সময় নষ্ট হবে। সো তুমি যদি একটু চালাক হও, তাহলে অবশ্যই তুমি এখনই খাতা কলম নিয়ে নোট করতে থাকবা এবং হচ্ছে পরীক্ষার আগে জাস্ট নোটটা করবা। পরীক্ষার আগে তো আর তোমার ভিডিও দেখার সময় না, তাই না? আসো তার অবদান সম্পর্কে একটু জানি। 1956 সালে ডার্টমাউথ কনফারেন্সের আয়োজন করেন, যেখানে এআই এর ধারণা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তিনি লিপস, LISP, লিস্ট মানে হচ্ছে লিস্ট প্রোগ্রামিং। কি নাম বলো? LISP, লিস্ট এর এগ্রিগেশন হচ্ছে লিস্ট প্রোগ্রামিং। তিনি লিপস নামক প্রোগ্রামিং ভাষা তৈরি করেছিলেন, যা এআই গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উদাহরণ, লিপস প্রোগ্রামিং ভাষা এখনো এআই প্রকল্পে ব্যবহৃত হয়, তবে খুব বেশি না। কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্দেশ্য কি? কৃত্রিম বুদ্ধিমত্তা কেন তৈরি করা হলো? মানুষের মতো চিন্তা করা। এআই এর উদ্দেশ্য হলো মানুষের বুদ্ধিমত্তাকে মেশিনের মধ্যে সংযোজন করা, যাতে মেশিনও শিখতে পারে, চিন্তা করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যামাজন অ্যালেক্সা। স্বয়ংক্রিয়করণ, এআই দ্বারা বিভিন্ন কাজ ও কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে করা, যা মানুষের কাজের গতি বৃদ্ধি করতে সহায়ক। যেমন স্বয়ংক্রিয় গাড়ি, অটোমেটেড ইমেল ফিল্টারিং, ব্যাংক ট্রানজেকশন।
দুরূহ কাজ সহজ করা। এআই এমন কাজগুলো করতে সহায়তা করে যা মানুষের জন্য করা কঠিন এবং সময় সাপেক্ষ হতে পারে, যেমন জটিল গণনা বা বিশ্লেষণ। উদাহরণস্বরূপ কি হতে পারে? মেডিকেল অপারেশন, আগুন নিবারণ। মেডিকেল অপারেশন এটা খুবই সেন্সিটিভ একটা কাজ, মানুষ ভুল করতেই পারে, তাই না? সো তুমি যখন অপারেশনের জন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে ফেলবা, তখন সে মানে যদি তাকে তুমি ঠিক মতো প্রোগ্রামিং করতে পারো, তাহলে সে কোনোভাবেই ভুল করবে না। তুমি মেবি এই নিউজটা প্রায় শোনো যে অপারেশনের পরে রোগীর দেহের মধ্যে ছুরি বা কেঁচি পাওয়া যায়, যেটা মানুষের ভুল, তাই না? যদি এআই অপারেশন গুলা করতো তাহলে সে এই ভুলগুলা করতো না। ওকে, আগুন নিবানো এটা খুবই রিস্কের একটা কাজ, তাই না? তো অনেক মানুষ আগুন নিভাইতে গিয়ে নিজেই মারা যায়। সো তুমি যদি একটা রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে পারো, তাহলে সে তোমার এই কঠিন কাজটাকে সহজ করে দিবে। বুদ্ধিমত্তা আচরণের স্বাভাবিক গুণাবলী। শেখার ক্ষমতা। এআই সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয় যাতে তা নতুন তথ্য বা অভিজ্ঞতা থেকে শিখতে পারে এবং নিজের কার্যক্ষমতা উন্নত করতে পারে। তার মানে আর্টিফিশিয়ালের একটা গুণ হচ্ছে যে তাকে নিজে নিজে শিখতে পারতে হবে। সমস্যা সমাধান। বুদ্ধিমান সিস্টেম সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার দক্ষতা রাখে। এটি তার চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যবহার করে সমস্যার সমাধান করতে সক্ষম। তার মানে মানুষ যেমন তার বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারে, এআইও সে তার নিজের মতো করে তাকে যদি কোনো সমস্যা দেয়া হয়, সে নিজের মতো করে বিশ্লেষণ করে ওই সমস্যার সমাধান করতে পারে। অগ্রাধিকার নির্ধারণ। এটা তার কি বোঝায় আসলে? অগ্রাধিকার হচ্ছে যে তুমি কোনটা আগে করবা। সাপোজ তুমি বুফেতে খাইতে গেছো, ওকে? তো তোমার সামনে অনেক হরেক রকমের খাবার। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগে কোনটা খাবা। আগে কি তুমি বিফ খাবা, নাকি আগে মাটন খাবা, নাকি অন্যান্য কিছু খাবা? সো অগ্রাধিকার হচ্ছে যে তুমি কোনটা আগে করবা। অগ্রাধিকার নির্ধারণ। বুদ্ধিমত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক কাজ ও সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, যেখানে অগ্রাধিকার নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এই সিস্টেম দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে যাতে কার্যকরভাবে কাজ করা যায় এবং সময় সঞ্চয় হয়। তথ্য বিশ্লেষণ। এই সিস্টেম বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করতে পারে এবং সেগুলো থেকে মূল্যবান ফলাফল তৈরি করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তার ধরন। কৃত্রিম বুদ্ধিমত্তা কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের বলো? 3 ধরনের। 1 নাম্বার ন্যারো। ন্যারো এআই। এটি নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা। এটি নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা। উদাহরণ গুগল সার্চ, ভয়েস অ্যাসিস্ট্যান্স যেমন সিরি, অ্যালেক্সা, আর এরকম উদাহরণ অনেক আছে, যেমন চ্যাট জিপিটি, জেমিনি এআই, আরো অনেক আছে। 2 নাম্বার জেনারেল এআই। জেনারেল এআই যে কোনো পরিস্থিতিতে মানুষের মতো চিন্তা করতে সক্ষম। উদাহরণ আসলে জেনারেল এআইটা এখনো গবেষণার মধ্যেই আছে, ওকে? তবে এর কিছু উদাহরণ দেয়া যাইতে পারে, যেমন হইতে পারে যে ধরো চ্যাট জিপিটি, ওকে? তাকে যদি তুমি কিছু প্রশ্ন করো, সে তার নিজের মতো করে চিন্তা করে এবং তোমাকে সে প্রশ্নের উত্তর দেয়। সুপার এআই, মানুষের চেয়ে বেশি বুদ্ধি সম্পন্ন মেশিন। এটি ভবিষ্যতের ধারণা যা এখনো বাস্তবায়িত হয়নি। এখনো এমন কোনো এআই তৈরি করা সম্ভব হয় নাই যেটা মানুষের চাইতে বেশি বুদ্ধিমান, ওকে? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। প্রধানত 3টি ক্ষেত্র। কয়টি ক্ষেত্র বলো? প্রধানত 3টি ক্ষেত্র। 1 নাম্বার বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, সমস্যা সমাধান, নিউরাল নেটওয়ার্ক, ফাজি লজিক ইত্যাদির মাধ্যমে বুদ্ধিমত্তার কাজ সম্পাদন করা হয়। বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের শাখা হচ্ছে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক,
জেনেটিক অ্যালগোরিদম, বুদ্ধিমান এজেন্ট ইত্যাদি। 2 নম্বর হচ্ছে রোবোটিক্স। স্বয়ংক্রিয় মেশিন বা রোবট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। এর শাখাগুলো কি? ভিজুয়াল পারসেপশন, ট্যাক্টিসিটি, ডেক্সটেরিটি, লোকোমোশন, নেভিগেশন ইত্যাদি। তো এখন তোমার মাথায় চিন্তা আসতে পারে যে ভিজুয়াল পারসেপশন কি, ট্যাক্টিসিটি কি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং পিছনে তুমি এই সব কিছু ব্যাখ্যা পাবা। সুতরাং এখন প্যানিক হওয়ার দরকার নেই। 3 নম্বর, ন্যাচারাল ইন্টারফেস। এটা কি? ভাষা ও কথোপকথনের মাধ্যমে মানুষের সাথে কম্পিউটার ও রোবটের যোগাযোগ উন্নয়ন করা। এর শাখাগুলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রিকগনিশন, মাল্টি সেন্সর ইন্টারফেস, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি। বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান আমরা আগে একটু সামারি আসছিলাম দেখে, এখন একটু বিস্তারিত আর কি দেখবো। এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম এমন একটি সফটওয়্যার যা বিশেষজ্ঞদের জ্ঞান সংরক্ষণ করে এবং নির্দিষ্ট সমস্যার সমাধান দেয়। এটি চিকিৎসা, প্রকৌশল, ব্যবসায়িক বিশ্লেষণ ইত্যাদি ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন মাইসিন, এটি একটি চিকিৎসা এক্সপার্ট সিস্টেম যা রক্ত সংক্রমণ শনাক্ত করে এবং চিকিৎসা পরামর্শ প্রদান করে। তার মানে মাইসিনের কি কাজ? মাইসিন হচ্ছে যে তোমার থেকে রক্ত নিবে, রক্ত নেওয়ার পরে কোনো ডক্টরের সাহায্য ছাড়াই সে তোমার রক্তে যদি কোনো সংক্রমণ থাকে সেটা সে বের করে ফেলবে এবং তোমাকে ওই সমস্যা থেকে বেঁচে থাকতে কি কি করা লাগবে ওই পরামর্শটুকু দিবে। লার্নিং সিস্টেম। লার্নিং সিস্টেম এমন একটি বুদ্ধিমান প্রোগ্রাম যা অভিজ্ঞতা থেকে শিখতে পারে এবং ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণ আলফাগো। আলফাগো এটি গুগলের তৈরি এআই যা চীনা বোর্ড গেম গো খেলতে শেখে এবং বিশ্ব সেরা খেলোয়াড়দের হারায়। ফাজি লজিক। ফাজি লজিক কি? ফাজি লজিক এমন একটি প্রযুক্তি যা ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি অনুসরণ করে এবং আনুমানিক নির্ভর পরিস্থিতিতে কাজ করে। যেমন ওয়াশিং মেশিন। নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক হলো কৃত্রিম মডেল যা মানুষের মস্তিষ্কের নিউরনের মতো কাজ করে এবং ডেটার প্যাটার্ন বিশ্লেষণ করে। উদাহরণ ফেসবুক রিকগনিশন। ফেসবুকের অটো ট্যাগিং সিস্টেম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে চেহারা শনাক্ত করে। জেনেটিক অ্যালগোরিদম। জেনেটিক অ্যালগোরিদম হলো এমন একটি পদ্ধতি যা বিবর্তন তত্ত্বের মতো সমস্যার সমাধান খোঁজে এবং সেরা সমাধান নির্বাচন করে। যেমন গুগল ম্যাপ। গুগল ম্যাপ কি কাজ করে? যে সে তোমাকে সবচেয়ে কাছের পথ এবং যে পথে জ্যাম নাই, ট্রাফিক নাই, ওই রাস্তা তোমাকে দেখায়। সো এটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদমের উদাহরণ যে সে সবসময় ভালো সিদ্ধান্তটা নিবে। বুদ্ধিমান এজেন্ট। বুদ্ধিমান এজেন্ট কি? বুদ্ধিমান এজেন্ট হলো এমন একটি সফটওয়্যার বা হার্ডওয়্যার সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং পরিবেশের সাথে সামঞ্জস্য করতে পারে। উদাহরণ সিরি এবং চ্যাটজিপিটি। তো এখন আমরা রোবোটিক্সের বিস্তারিত জানবো। ভিজুয়াল পারসেপশন। ভিজুয়াল পারসেপশন কি? ভিজুয়াল পারসেপশন হলো এমন একটি প্রযুক্তি যা ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে বস্তুর ছবি বিশ্লেষণ করতে পারে। যেমন সেলফ ড্রাইভিং কার। সেলফ ড্রাইভিং কার কি কাজ করে? যে ওই কার কোনো ড্রাইভার ছাড়াই চলে। কিভাবে চলে? যে তার মধ্যে অনেকগুলো ক্যামেরা এবং সেন্সর থাকে যাতে করে সে সামনে থাকা গাড়ি কিংবা মানুষ কিংবা পশু অথবা অন্যান্য জিনিস সে সবকিছু বিশ্লেষণ করতে পারে। ট্যাক্টিসিটি। ট্যাক্টিসিটি হলো এমন একটি প্রযুক্তি যা রোবটকে স্পর্শের অনুভূতি দেয়। যেমন সোফিয়া। সোফিয়া মানুষের স্পর্শ অনুভব করতে পারে। সো বেসিকলি কোনো রোবটের এই অনুভব করার ক্ষমতা নেই, বাট সোফিয়ার মধ্যে
ট্যাকটিসিটি ইমপ্লিমেন্ট করার কারণে সোফিয়া স্পর্শ অনুভব করতে পারে। ডেক্সটেরিটি এমন একটি প্রযুক্তি যা রোবটকে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য হাত বা যন্ত্রাংশ ব্যবহার করতে সক্ষম করে। যেমন সার্জিক্যাল রোবট। লোকোমোশন। লোকোমোশন এমন একটি প্রযুক্তি যা রোবটকে হাঁটা, দৌড়াতে এবং চলাফেরা করতে সক্ষম করে। উদাহরণ বেস্টন ডাইনামিক্স এর স্পট রোবট। অনেক স্পট রোবট আছে যা নিজে নিজে চলতে পারে, দৌড়াতে পারে। নেভিগেশন। নেভিগেশন হলো রোবট বা স্বয়ংক্রিয় গাড়িকে গন্তব্যে পৌঁছানোর জন্য পথ নির্ধারণের প্রযুক্তি, যেমন গুগল ম্যাপ। ন্যাচারাল ইন্টারফেস এর শাখা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে, বিশ্লেষণ করতে এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। উদাহরণ গুগল ট্রান্সলেট। স্পিচ রিকগনিশন। স্পিচ রিকগনিশন এমন একটি প্রযুক্তি যা মানুষের কণ্ঠস্বর বিশ্লেষণ করে এবং সেটিকে লেখা বা কমান্ডে রূপান্তরিত করে, যেমন অ্যামাজন অ্যালেক্সা। মাল্টি সেন্সরি ইন্টারফেস। মাল্টি সেন্সরি ইন্টারফেস হলো এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীর একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে সহায়তা করে। উদাহরণ হ্যাপটিক ফিডব্যাক, স্মার্টফোনের ভাইব্রেশন নোটিফিকেশন। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা, মানে কোন কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপ করা হয়। লিপস, লিস্ট প্রসেসিং। সিলিপস, কমন লিস্ট প্রসেসিং। ওকে, মনে রেখে একটিগুলো। প্রলগ, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আর, জুইলা, সুইট। এই ফিল্ডে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এর বাইরেও কিছু ল্যাঙ্গুয়েজ আছে যা খুব বেশি একটা জনপ্রিয় নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষবিহীন গাড়ি ও বিমান চালনায়, ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে, রোবট নিয়ন্ত্রণের ক্ষেত্রে, চিকিৎসা সেবার ক্ষেত্রে, অটোমেটেড অনলাইন সহায়তার ক্ষেত্রে, বিনোদন ও গেম খেলায় যেমন দাবা খেলা, জটিল গাণিতিক সমস্যা সমাধানে, প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে, স্পেস ইমেল চিহ্নিত করার কাজে, তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করার কাজে। সাধারণত এখন পর্যন্ত এইসব ফিল্ডে সবচেয়ে বেশি এআই এর ব্যবহার হচ্ছে। মানব বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য। মানব মস্তিষ্ক অভিজ্ঞতা ও পরিবেশ থেকে শিখতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্দিষ্ট ডেটা এবং অ্যালগরিদমের মাধ্যমে শিখতে পারে। মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল নয়। মানব বুদ্ধিমত্তা সকল বিষয়ে পারদর্শী, কৃত্রিম বুদ্ধিমত্তা সকল বিষয়ে পারদর্শী নয়। মানুষ নিজের অস্তিত্ব ও পরিবেশ সম্পর্কে সচেতন। কৃত্রিম বুদ্ধিমত্তা নিজের অস্তিত্ব বা আত্ম সচেতনতা অনুভব করতে পারে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে এবং তোমাকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।